হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে অঙ্গ ও তন্ত্র সম্পর্কে। দেখো, আমরা এর আগের ভিডিওগুলোতে কিন্তু কোষ সম্পর্কে জেনেছি, টিস্যু সম্পর্কে জেনেছি। এখন অঙ্গ কি আর তন্ত্র কি? কোষ জিনিসটা ছিল হচ্ছে যখন আমি একটা কোষ দেখছি যেটা হচ্ছে একক হিসেবে কাজ করছে, দেহ গঠনের কোনো একটা কাজের ক্ষেত্রে একক। অনেকগুলো কোষ মিলে আমি দেখেছিলাম যে টিস্যু তৈরি হয়েছে। এখন দেখো, অঙ্গ হচ্ছে যখন অনেকগুলো টিস্যু মিলে একটা অংশ তৈরি করে যে একটা নির্দিষ্ট কাজ করে, সেটা হচ্ছে একটা অঙ্গ। যেমন মনে করো আমাদের যেই কান আছে, এই কানের মধ্যে কিন্তু কানটা তৈরি করতে বিভিন্ন জিনিস রয়েছে। শুধু কান বলতে কিন্তু একটা জিনিস বোঝাচ্ছে না। কিংবা মনে করো আমি যদি চোখের কথা বলি, চোখ বলতে কিন্তু একটা জিনিস বোঝাচ্ছে না। চোখের মধ্যে অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো পার্ট কিছু টিস্যু দ্বারা নিয়ন্ত্রিত। সো সেই সব কিছু মিলে চোখটাকে তৈরি করছে। সো চোখ একটা অঙ্গ। আর তন্ত্র জিনিসটা কি? তন্ত্র তখনই আমরা বলবো যখন বিভিন্ন অঙ্গ মিলে একটা নির্দিষ্ট কাজ করতে থাকে, তখন সেটা তন্ত্র হয়। মানে অনেকগুলো অঙ্গ যখন একসাথে কানেক্টেড থাকে। যেমন মনে করো আমি যদি পরিপাকের কথা চিন্তা করি, পরিপাক তন্ত্রের কথা যদি চিন্তা করি, পরিপাক তন্ত্রের মধ্যে আমার অঙ্গ হিসেবে পাকস্থলিকা লাগবে। তারপরে আমার সেখানে অন্ত্রকে লাগবে। এই জিনিসগুলোকে একত্রে ক্ষুদ্রান্ত্র, তারপর বৃহদান্ত্র, এই জিনিসগুলোকে আমার আলাদা আলাদা করে লাগবে এবং সেই সবকিছু মিলে আমার পরিপাক তন্ত্রটাকে তৈরি করবে। আমার সেখানে কিন্তু অগ্নাশয় লাগবে, কারণ অগ্নাশয় থেকে এনজাইম আসবে। তো সবকিছু কিন্তু আলাদা, আসলে অঙ্গ, আলাদা অঙ্গ মিলে একটা তন্ত্র তৈরি করে। ওকে, আচ্ছা দেখো, আমরা এখানে একটা ছবি দেখি। এখানে একটা কোষ দেখতে পাচ্ছি। কোষটা কি করছে? টিস্যু তৈরি করলো। এখন দেখো, এই কোষটা পেশি টিস্যু তৈরি করার পরে আমি যদি দেখি এটা একটা হৃৎপেশি তৈরি করেছে, তাহলে সে আসলে কোন অঙ্গটাকে তৈরি করবে? হৃৎপেশিগুলো মিলে একটা হৃৎপিণ্ড তৈরি করবে এবং হৃৎপিণ্ড একটা রক্ত সংবহন তন্ত্র তৈরি করে। এবং রক্ত সংবহন তন্ত্রের মধ্যে কি থাকে? হৃৎপিণ্ড থাকে এবং সেখানে ধমনী থাকে, কৈশিক জালক থাকে এবং সেখানে শিরা থাকে এবং সবকিছু মিলে তন্ত্রটা তৈরি করেছে। তাহলে বুঝতে পারছি আলাদা আলাদা অংশ মিলে তন্ত্রটাকে তৈরি করছে। আর অর্গানিজম বলতে বোঝায় একটা জীব, যেটা হচ্ছে একটা সংবহন তন্ত্র শরীরের উপরের অংশ তৈরি করছে। এই যে সংবহন তন্ত্রটা, এই সংবহন তন্ত্রটা কিন্তু এই হার্টটা উপরের অংশে থাকছে এবং পুরো বডিতে কিন্তু ছড়িয়ে থাকছে এবং পুরো বডিতে প্রয়োজনীয় পরিবহন করার জন্য যা যা দরকার সব কিছুকে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে যাচ্ছে। সো পুরো জীবটাকে তৈরি করতে সে কিন্তু হেল্প করছে। জীবের বডি থেকে আমি যদি সংবহন তন্ত্রকে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু জীব বাঁচতে পারবে না, কারণ খাবার দাবার বিভিন্ন জায়গায় পৌঁছাতে পারবে না। রক্ত চলাচল না করলে অক্সিজেন বিভিন্ন জায়গায় পৌঁছাতে পারবে না। সো বুঝতে পারছি যে একটা জীবের জন্য অবশ্যই সংবহন তন্ত্র প্রয়োজন, মানে তন্ত্র জিনিসটা প্রয়োজন। তন্ত্রের একক হচ্ছে অঙ্গ, অঙ্গের একক হচ্ছে টিস্যু, টিস্যুর একক হচ্ছে কোষ। ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে। ওকে ওকে, পরের যদি আমরা যাই, যে অঙ্গ সংস্থান বিদ্যা, এই জিনিসটা বলতে কি বোঝায়? এইটা বলতে বোঝায় হচ্ছে মেইনলি ইংলিশে এটাকে বলা হচ্ছে মরফোলজি। মর্ফ সম্পর্কিত জ্ঞান, অঙ্গ সম্পর্কিত জ্ঞান, মানে দেহের অঙ্গগুলোকে নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটাই হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা। এটা আমাদের একটা প্রশ্ন হতে পারে, কতে আসতে পারে, খতে আসতে পারে, অথবা এমসিকিউতে আসতে পারে। আচ্ছা, এখন আমরা আসি পরিপাকতন্ত্রে। পরিপাকতন্ত্রের মধ্যে দুটো অংশ, একটা হচ্ছে পৌষ্টিক নালী, পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালীর মধ্যে আছে মুখ ছিদ্র, মুখ ছিদ্র থেকে মুখ গহ্বর, মুখ দিয়ে খাবারটা ঢুকলো, ঢুকে মুখ গহ্বরে খাবারটা গেল, একটা ফাঁকা জায়গাতে গেল, তারপরে গিলে ফেললাম, গিলে ফেলার পরে সেটা চলে গেল অন্ন নালীতে, গলার ভেতর দিয়ে খাবারটা যাচ্ছে, যাওয়ার পরে সে যাবে হচ্ছে পাকস্থলীতে, স্টোমাকে, এরপরে যাবে ডিওডেনামে, তারপরে যাবে হচ্ছে ইলিয়ামে, ইলিয়াম থেকে চলে যাবে হচ্ছে রেকটামে, রেকটাম থেকে চলে যাবে পায়ুছিদ্রে। এই অংশগুলো হচ্ছে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রের অংশ। পায়ুছিদ্র বৃহদান্ত্রের অংশ একদম শেষ ছিদ্রটা, যেই ছিদ্রের মাধ্যমে মানুষ কিংবা যে কোনো প্রাণী মল ত্যাগ করছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখি পৌষ্টিক গ্রন্থি কি। পৌষ্টিক গ্রন্থির মধ্যে আছে লালা গ্রন্থি, যকৃৎ এবং অগ্নাশয়। এটা এখানে অগ্নাশয় হবে। এখন দেখো, এই লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, এগুলোকে গ্রন্থি কেন বলছি? কারণ হচ্ছে এখানের ভেতর থেকে এনজাইম বের হয়। যেমন লালা গ্রন্থি, লালা গ্রন্থি এটার মাধ্যমে খাবারটা তো পিচ্ছিল হয় এক, এবং এটার মধ্যে কিন্তু এনজাইম থাকে যেটা শর্করাকে
ভেঙে ফেলতে হেল্প করে। যকৃৎ যেটা রয়েছে এবং অগ্নাশয়, যকৃৎ আর অগ্নাশয় এই দুটোর মাধ্যমে যেই স্নেহ জাতীয় পদার্থ রয়েছে, তারপরে মনে করো প্রোটিন জাতীয় পদার্থ রয়েছে, এই জিনিসগুলো কিন্তু ভেঙে যাবে আস্তে আস্তে। সো আমাদের যেই খাবারটা আমরা খাচ্ছি এটা কিন্তু জটিল খাদ্য হিসেবে আমরা গ্রহণ করছি। আমাদের বডির কোষগুলো এই জটিল উপাদানগুলোকে গ্রহণ করতে পারে না, এটাকে সরল হিসেবে সে গ্রহণ করে। সো জটিল থেকে সরল উপাদানে রূপান্তরিত হওয়ার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে এনজাইম, এবং সেই এনজাইমগুলো দিচ্ছে কি যকৃৎ, অগ্নাশয়, সেই এগুলোকে হেল্প করছে ভেঙে ফেলতে, জটিল থেকে সরল উপাদানে পরিণত করতে হেল্প করছে। এখন লালা রস, যেটা লালা রস আসছে কোথা থেকে? লালা গ্রন্থি থেকে। দেখো এখানে লালা গ্রন্থি আছে মুখের চারপাশ দিয়ে, জিভের নিচ দিয়ে লালা গ্রন্থি আছে, আমাদের 3 জোড়া লালা গ্রন্থি থাকে। আচ্ছা, খাবারটা মুখ ছিদ্র দিয়ে ঢুকলো, মুখ গহ্বরে গেল, অন্ননালী দিয়ে আসছে, আসার পরে চলে গেল হচ্ছে এই যে পাকস্থলীর ভেতরে চলে গেল, এটা হচ্ছে আমাদের যকৃৎ। তারপরে এই যে পিছন দিকে এরকম একটা অংশ থাকবে পাতার মতো, এই অংশটা হচ্ছে আমাদের অগ্নাশয়। তারপরে এখানে রয়েছে হচ্ছে ক্ষুদ্রান্ত্র, এই যে প্যাঁচানো অংশটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র, আর এই যে লম্বা অংশটা একটু মোটা ধরনের অংশ এটা হচ্ছে বৃহদান্ত্র। বৃহদান্ত্রের শেষ দিকে রয়েছে মলাশয়, এখানে মল এসে জমা থাকে, রেকটাম যেটা, এবং একদম লাস্টে হচ্ছে মলদ্বার বা পায়ু ছিদ্র। মুখ ছিদ্র থেকে পায়ু ছিদ্র পর্যন্ত যেই লম্বা নালীটা রয়েছে সেটাকে আমরা বলি পৌষ্টিক নালী, এবং পৌষ্টিক নালীতে খাদ্য পরিপাকে সাহায্য করে যে সকল গ্রন্থি সেগুলোকে আমরা বলি পৌষ্টিক গ্রন্থি। শ্বসন তন্ত্রে যদি যাই, শ্বসন তন্ত্রের মধ্যে আমরা পাবো নাসারন্ধ্র, নাকের ছিদ্রটা, নাকের ছিদ্র দিয়ে বাতাসটা ঢোকার পরে এই যে নাসা পথ দিয়ে গেল, যাওয়ার পরে গলার দিকে গলবিলে চলে যাবে, তারপরে যাবে হচ্ছে ল্যারিংসের মধ্যে, ল্যারিংস থেকে চলে যাবে ট্রাকিয়াতে, আমাদের যে শ্বাসনালী ফুসফুসেতে যাওয়ার আগে যে শ্বাসনালীটা রয়েছে সেই ট্রাকিয়ার মধ্যে, তারপরে চলে যাবে ব্রঙ্কাসে, ছোট দুটো ভাগ হবে, সেই ভাগটা হচ্ছে ব্রঙ্কাস, এরপরে ছোট ছোট ব্রঙ্কিওল দেখতে পাবো, এবং সেইখানে ব্রঙ্কিওলের মধ্যে ছোট ছোট গোল গোল আমরা অ্যালভিওলাই দেখতে পাই, এবং এই পুরো জিনিসটা আসলে অ্যালভিওলাই, অনেকগুলো অ্যালভিওলাই মিলে আসলে ফুসফুসটাকে তৈরি করে। দেখো আমরা ছবিটা একটু যদি দেখি, আমাদের নাসা গহ্বর হচ্ছে এটা, আমাদের নাসার রন্ধ্র হচ্ছে, ছিদ্র হচ্ছে এটা, বাতাসটা নাকের ছিদ্র দিয়ে ঢুকলো, নাসা গহ্বরে গেল, তারপর নাসা গলবিল, এই যে পেছনের এই জায়গাটা হচ্ছে নাসা গলবিল, এটা হচ্ছে গলবিলের অংশটা, এখানে একটা ষড়যন্ত্র আছে। এই আমি যে কথা বলছি, কিভাবে কথা বলছি, বাতাসটা আমার ষড়যন্ত্রটাকে কাঁপিয়ে দিচ্ছে, এই কাঁপুনিটাই কিন্তু তুমি শুনতে পাচ্ছ। আচ্ছা, এরপরে এখানে হচ্ছে ট্রাকিয়া, এবং এই দুটো জিনিস হচ্ছে, এই এতটুকু অংশ হচ্ছে ব্রঙ্কাস, এরপরে এখানে রয়েছে দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা ব্রঙ্কিওল, আরো ছোট শাখা, এবং এই যে গোল গোল অংশগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে অ্যালভিওলাই, অ্যালভিওলাস, বেসিক্যালি অনেকগুলো মিলে অ্যালভিওলাই তৈরি করে, এবং এই বাতাসটা গিয়ে কিন্তু এই ছোট্ট থলিটার ভেতরে যায়, বাতাসটা গিয়ে করে কি, এই জিনিসটা এরকম একটু চুপসে থাকে, এটাকে একটু ফুলিয়ে দেয়, তো বাতাসটা এখানে যাচ্ছে, এটা চারপাশ দিয়ে থাকে হচ্ছে কৈশিক জালক। তো কৈশিক জালকের মধ্যে দেখা যায় কি যে কার্বন ডাইঅক্সাইড বেশি, আর আমার এই যে অ্যালভিওলাস তার ভেতরে অক্সিজেন বেশি, তখন কার্বন ডাইঅক্সাইডটা অ্যালভিওলাসে চলে আসে, অক্সিজেনটা চলে যায় কৈশিক জালকের ভেতরে, ফলে কি হচ্ছে রক্তের মধ্যে অক্সিজেনটা চলে গেল এবং রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইডটা অ্যালভিওলাসে চলে আসলো, অ্যালভিওলাস থেকে পরবর্তীতে এই সেম পথ ধরেই আমাদের নাকের ছিদ্র দিয়ে আবার কার্বন ডাইঅক্সাইডটা কি করবে, বডি থেকে বের হয়ে চলে যাবে, এটা হচ্ছে আমাদের শ্বসন প্রক্রিয়া। আর এই দেখো এটা হচ্ছে আমাদের ফুসফুস, একটা ফুসফুসের ভেতরে অসংখ্য অ্যালভিওলাস রয়েছে, ঠিক আছে, এবং ফুসফুসের যে আবরণ তার নাম হচ্ছে প্লুরা, প্লুরা আবরণটা কি করছে, সে হচ্ছে এরকম দুটো পর্দা থাকে এবং দুটো পর্দার মাঝখানে ফ্লুইড থাকে, এর ফলে কি হয়, এদের মধ্যে ঘর্ষণ হয় না, আমাদের ফুসফুসটা ঘষা লেগে এই পর্দাটা নষ্ট হয়ে যায় না। পরে দেখো স্নায়ুতন্ত্র সম্পর্কে বলা আছে, স্নায়ুতন্ত্রের মধ্যে বলা আছে হচ্ছে যে এখানে মস্তিষ্ক আছে, সুষুম্না কাণ্ড রয়েছে, করোটি বা স্নায়ু রয়েছে। আচ্ছা দেখো স্নায়ুতন্ত্র সম্পর্কে বলা আছে, স্নায়ুতন্ত্রের মধ্যে রয়েছে মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড এবং করোটিক স্নায়ু, এটা করোটিক স্নায়ু হবে। আচ্ছা, এরপরে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র নামেও একটা জিনিস আছে। তারপরে দেখো আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিটার মধ্যে এটা হচ্ছে মস্তিষ্ক, আমাদের করোটির ভেতরে থাকে, আমাদের মাথার খুলির ভেতরে মস্তিষ্ক সুরক্ষিত অবস্থায় আছে। তারপরে এটা হচ্ছে আমাদের যে মেরুরজ্জু, এটা বের হয়ে আসলো, এটাই সুষুম্না কাণ্ড গঠন করছে।
তারপরে দেহের একদম এই যে প্রত্যেকটা অঙ্গের মধ্যে, মনে করো হাতের মধ্যে গিয়ে যে শেষ মাথাটা যেখানে চলে গিয়েছে, এটাকে আমরা বলছি হচ্ছে প্রান্তীয় স্নায়ু। এবং দেখো স্নায়ু যেটা, সেটা কিন্তু পুরো বডিতে ছড়িয়ে আছে, এজন্য আমাদের হাতে পায়ে সব জায়গাতেই আমরা কিন্তু বিভিন্ন জিনিস অনুভব করতে পারি। একটা মশা বসলে অনুভব করতে পারি, হাত দিয়ে স্পর্শ করলে আমরা অনুভব করতে পারি, এটা আমাদের স্নায়ুর কারণেই কিন্তু। ঠিক আছে, আচ্ছা, আর এই যে স্নায়ুতন্ত্র, এই স্নায়ুতন্ত্রের মেইন কাজটা কি? মেইন কাজটা হচ্ছে আমাদের বডিটাকে কন্ট্রোল করা। তুমি যে ঐচ্ছিক পেশিটাকে নাড়ছো, এই নাড়ার কাজটাও কিন্তু স্নায়ু কন্ট্রোল করে। মানে তোমার ইচ্ছা তো আছেই, সেই সাথে তোমার স্নায়ুরও একটা ভূমিকা রয়েছে। তোমার স্নায়ু না চাইলে কিন্তু তোমার কাজটা করা সম্ভব হবে না। আচ্ছা, আর করটিক স্নায়ু জিনিসটা কি? করটিক স্নায়ুর অনেকগুলো নাম আছে, আমরা দেখতে পাই হচ্ছে 12টা করটিক স্নায়ু। আমরা এটা একটু মনে রাখবো, 12টি করটিক স্নায়ু রয়েছে মানুষের দেহে। করটিক স্নায়ুর মধ্যে কি কি আছে? আমরা এই যে চোখ দিয়ে দেখতে পাই অপটিক স্নায়ু, অপটিক স্নায়ু দিয়ে আমরা দেখতে পাই। তারপর মনে করো নাক দিয়ে আমরা যে ঘ্রাণ নিতে পারি, অলফ্যাক্টরি স্নায়ুর কারণে আমাদের নাকের যে ভেতরে নাসা গহ্বর রয়েছে, সেই গহ্বরের মধ্যে স্নায়ুটা থাকে, ফলে আমরা ঘ্রাণ বুঝতে পারি। তারপর আমরা যে স্বাদ বুঝতে পারি, আমাদের যে ফেশিয়াল এক্সপ্রেশন, আমরা যে মুখের বিভিন্ন অভিব্যক্তি প্রকাশ করতে পারি, সেই জিনিসগুলো। তারপর আমরা যে কান দিয়ে শুনতে পাই, এই জিনিসগুলো। তারপরে টেস্ট পাচ্ছি, আরো বিভিন্ন জিনিস রয়েছে, যেমন আমাদের পাকস্থলীটা খালি কিনা, পাকস্থলী এনজাইম নিঃসরণ করবে কিনা, এইচসিএল নিঃসরণ করবে কিনা, এই জিনিসগুলো কিন্তু আমাদের করটিক স্নায়ু কন্ট্রোল করে থাকে 12টি স্নায়ুর মাধ্যমে। সেখানে যেমন অলফ্যাক্টরি আছে, অপটিক আছে, অকুলোমোটর, ট্রক্লিয়া, ট্রাইজেমিনাল, এরকম অনেকগুলো নাম রয়েছে, যে এই জিনিসগুলো আমরা পরবর্তীতে কলেজে যখন আমরা পড়বো তখন আমরা এই জিনিসগুলোকে ডিটেইলসে জানবো। ঠিক আছে, সো স্নায়ুতন্ত্রের কাজ কিন্তু আমরা বুঝতেই পারছি, পুরো দেহটাকে কন্ট্রোল করা, দেহের ঐচ্ছিক এবং অনৈচ্ছিক দুটো কাজকেই আসলে নিয়ন্ত্রণ সে করতে পারে। ঐচ্ছিক কাজটা কিন্তু স্নায়ু হেল্প না করলে পুরোপুরিভাবে সম্পন্ন হওয়া সম্ভব না। তবে মেইনলি আমরা এভাবে বলতে পারি যে অনৈচ্ছিক কাজ মেইনলি স্নায়ুতন্ত্র সম্পন্ন করে থাকে, কন্ট্রোল করে থাকে, নিয়ন্ত্রণ করে থাকে। রেচন তন্ত্র যদি যাই, রেচন দ্রব্য হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। বৃক্ক, ইউরেটার বা মূত্রথলি রয়েছে, মূত্রনালী রয়েছে, এগুলো রেচন তন্ত্র তৈরি করছে। বৃক্ক হচ্ছে যে কিডনি আমাদের বডির মধ্যে, শিমের বিচির মতো দুটো কিডনি থাকে আমাদের বডির বাম পাশে এবং ডান পাশে। ইউরেটার থাকে, তারপরে থাকে মূত্রথলি এবং মূত্রনালী, যেই নালীর মাধ্যমে আমাদের ইউরিন বডি থেকে বের হয়ে চলে আসে। আচ্ছা, দেখো আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি, ছবির মধ্যে দেখতে পাচ্ছি অ্যাওর্টা, হচ্ছে ধমনী, রক্তটা এসে বৃক্কে ঢুকছে, ঢোকার পরে সে ভেতরে রক্তটাকে সে ছেঁকে ফেললো, ছেঁকে এই ইউরেটার, এই যে নালীটা, এই নালীর মাধ্যমে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইউরিনটা রয়েছে, ইউরিনটা বডি থেকে বের হয়ে এসে, মানে বৃক্ক থেকে বের হয়ে এসে এখানে এই যে ব্ল্যাডার এবং ইউরেথ্রা দিয়ে সেটা হচ্ছে বের হয়ে যাবে। ব্ল্যাডারটাই হচ্ছে আমাদের যেই মূত্র থলি, এবং ইউরেথ্রা হচ্ছে আমাদের যে মূত্র নালী লেখা আছে সেই জিনিসটা। তাহলে বৃক্ক থেকে ইউরেটার দিয়ে আসলো, আসার পরে মূত্রথলি, এরপরে মূত্রনালী, এরপর এই জায়গাটা দিয়ে ইউরিনটা বডি থেকে বের হয়েছে। এটা হচ্ছে রেচনতন্ত্র। জননতন্ত্রের মধ্যে যদি যাই, জননতন্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে পুংগ্যামেট অথবা স্ত্রী গ্যামেট তৈরি করা ভিন্ন ভিন্ন দেহে। সো পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেট মিলে কি তৈরি করে? ভ্রূণ তৈরি করে। মানে একটা নতুন জীবের যে প্রথম অংশটা, প্রথম কোষটা, সেটাকে সে তৈরি করে দিচ্ছে। আচ্ছা, এখন যদি আমরা একটু ছবি দেখি, ছবির মধ্যে আমরা দেখতে পাবো যে একটা পুরুষ জননতন্ত্র যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে তাদের যে বডিটা রয়েছে, সেই বডির মধ্যে যে শুক্রাশয় রয়েছে, এই শুক্রাশয়ের ভেতরে হচ্ছে পুংগ্যামেটটা তৈরি হয়, এবং পুংগ্যামেটটা সেখান থেকে বের হয়ে এসে এই নালীর মাধ্যমে এই পথে, ছিদ্রপথ দিয়ে বডি থেকে বের হয়ে চলে আসে। আচ্ছা, আর আমরা যদি স্ত্রী গ্যামেটটাকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে রয়েছে ডিম্বাশয়, এই ডিম্বাশয়ের ভেতরে ডিম্বাণুটা তৈরি হয়, এবং এরপর সেটা ইনফান্ডিবুলাম দিয়ে এসে জরায়ুতে আসে, এবং যদি সে নিষিক্ত হয়, যদি সে শুক্রাণু পায়, তাহলে জরায়ুর মধ্যে সে স্থাপিত হয়ে যাবে, এবং আস্তে আস্তে এখানে ভ্রূণ তৈরি হচ্ছে। ভ্রূণটা এরকম বড় হতে থাকবে, এবং জরায়ুর মধ্যে মাতৃগর্ভে সেই শিশুটা আস্তে আস্তে বাড়তে থাকে, এবং যখন তার ডেলিভারির সময় হয় বা ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, তখন এই পথ দিয়ে সেটা বডি থেকে বের হয়ে চলে আসে। এটা হচ্ছে জননতন্ত্র। ওকে, আচ্ছা, তাহলে আমরা বেশ কয়েকটা তন্ত্র সম্পর্কে কিন্তু জেনে গেলাম। আমরা জননতন্ত্র সম্পর্কে জেনেছি, আমরা এর আগে রেচনতন্ত্র সম্পর্কে জেনেছি।
সো জননতন্ত্রের কাজ মেইনলি কি? মেইনলি হচ্ছে নতুন যে নতুন জীবকে ভূমিষ্ঠ করার প্রক্রিয়া জননতন্ত্র করে থাকে ডিম্বাণু এবং শুক্রাণু তৈরি করার মাধ্যমে। আচ্ছা, এরপর রয়েছে ত্বকতন্ত্র। ত্বকতন্ত্রের মধ্যে থাকে হচ্ছে ত্বক বা স্কিন যেটা সেটা, আর থাকে হচ্ছে কিছু গ্রন্থি। এখন দেখো আমাদের যে স্কিনের মধ্যে অনেকগুলো লেয়ার আছে, যেমন একদম উপরে হচ্ছে এপিডার্মিস, নিচে ডার্মিস রয়েছে, হাইপোডার্মিস, এবং এর মাঝখানে রক্তনালী থাকবে। আমাদের স্কিন কেটে গেলে কিন্তু রক্ত বের হয়, রক্তনালীটার কারণেই রক্তটা বের হয়, রক্তনালীটা কেটে যায় তখন, সেই জন্য। এছাড়া এখানে যোজক কলা অবশ্যই প্রয়োজন। চর্বি থাকে আমাদের স্কিনের নিচে দিয়ে, চর্বি থাকবে, এই জন্য আমাদের স্কিনটা এরকম একটু নরম ধরনের হয়, একটু তেল তেলে একটা লাবণ্যময়ী ভাব আমাদের মধ্যে এসে থাকে। তারপর এখানে চুল থাকে, যে লোম সেই জিনিসটা থাকে, এবং সেটার একটা গোড়া থাকে এই ত্বকের মধ্যে আটকানো। তারপর আমরা যে ঘেমে যাই, সেই ঘামের জন্য একটা গ্রন্থি থাকে, এই গ্রন্থি থেকে ঘামটা বের হয়ে ছিদ্র দিয়ে বের হয়ে আসে। তারপরে এছাড়া আমাদের দেখবে যে অনেক সময় মুখ তৈলাক্ত হয়ে যায়, এই তৈল যে তৈরি হচ্ছে, এই তেলটাও কিন্তু তৈরি হয় হচ্ছে স্কিনের নিচে এরকম একটা জায়গা থেকে, এরকম তেল বের হয়ে আসে। সো এই জিনিসগুলো সবই কিন্তু আমাদের ত্বকের অংশ। সো ত্বকের গ্রন্থি হিসেবে আমরা বলতে পারি যে ত্বকের গ্রন্থির মধ্যে ঘাম গ্রন্থি আছে এবং তৈল গ্রন্থি রয়েছে। তো এই দুটো জিনিস মেইনলি কি করছে? মেইনলি হচ্ছে জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে, যে ঘাম এবং তেল এই জিনিসগুলো জীবাণুকে আটকে দিতে পারে, একটা ডিফেন্স সিস্টেম হিসেবে সে আসলে কাজ করে। দেহের প্রতিরক্ষা স্তর হিসেবে কিন্তু ত্বক কাজ করে। আর আরেকটা জিনিস সবসময় মনে রাখবে, ত্বক জিনিসটা হচ্ছে মানুষের দেহের মধ্যে সবচাইতে বড় তন্ত্র, কারণ ত্বক পুরো মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আচ্ছাদন করে রেখেছে। সো এর চাইতে বড় তন্ত্র আসলে বডির মধ্যে নেই। সো এটা বেশ বড় একটা তন্ত্র। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমরা যদি যাই এন্ডোক্রাইন সিস্টেম, এটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র। অন্তঃক্ষরা গ্রন্থি যেটা, সেটা হচ্ছে নালীবিহীন। নালী না থাকার মানে হচ্ছে সে রক্তের মাধ্যমে পরিবহন করে, তার তো চলাচল করতে হবে। মস্তিষ্ক, বৃক্ক, জননতন্ত্র এই জায়গাগুলোতে সে তৈরি হতে পারে। এখন এন্ডোক্রাইন সিস্টেম বলতে আসলে কি বোঝাচ্ছে? বাংলাতে এটাকে বলে অন্তঃক্ষরা। এটা জিনিসটা হচ্ছে আসলে হরমোনস। আমাদের যে বেড়ে ওঠা, আমরা যে ছোট থেকে বড় হচ্ছি, তারপরে আমাদের যে মাথায় চুল তৈরি হচ্ছে, ছেলেদের দাড়ি হচ্ছে, তারপরে একটা সময় আমরা ম্যাচিউরড হচ্ছি, ডিম্বাণু তৈরি হচ্ছে, শুক্রাণু তৈরি হচ্ছে, এই প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা জিনিস হরমোন কন্ট্রোল করে। সো দেখো এখানের মধ্যে আমি অনেকগুলো নাম দেখতে পাচ্ছি, বিভিন্ন নাম। এই প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু হরমোন তৈরি হয়, প্রত্যেকটা গ্রন্থি থেকে হরমোন তৈরি হয়, গ্ল্যান্ড থেকে হরমোন তৈরি হয়। পিনিয়াল গ্রন্থি মস্তিষ্কে, পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কে, থাইরয়েড হচ্ছে আমাদের গলার মধ্যে আছে, প্যারাথাইরয়েডও থাইরয়েডের উপরে 4টা ডটের মতো হয়ে থাকে। তারপরে থাইমাস রয়েছে আমাদের, যেই ট্রাকিয়া রয়েছে, ট্রাকিয়ার এই অংশটার দিকে। তারপরে রয়েছে প্যানক্রিয়াস, তারপরে মানে অগ্নাশয় যেটা। তারপর রয়েছে বৃক্কের উপরে অ্যাড্রেনাল গ্রন্থি। তারপর রয়েছে শুক্রাশয়, এটা হচ্ছে পুরুষের বডিতে। আর যদি মেয়েদের বডিতে দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো হচ্ছে ডিম্বাশয়, ডিম্বাশয় এবং অমরা প্লাসেন্টা, এই দুটো থেকে হচ্ছে এই অন্তঃক্ষরা যে সকল গ্রন্থি আছে সেই গ্রন্থিগুলো বের হয়, এবং এদের চলাচলের জন্য আলাদা কোনো নালী নেই। যেমন আমরা লিম্ফের ক্ষেত্রে আলাদা নালী দেখেছি, রক্তের ক্ষেত্রে আলাদা নালী দেখেছি, তাদের ক্ষেত্রে নেই, সেজন্য এরা রক্তের মাধ্যমে পরিবাহিত হচ্ছে। অন্তঃক্ষরা হচ্ছে রক্তের মধ্যে পরিবাহিত হয়। আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে বহিঃক্ষরা। বহিঃক্ষরা গ্রন্থি জিনিসটা হচ্ছে এনজাইম। এনজাইমগুলো রক্তের মধ্যে দিয়ে পরিবাহিত হচ্ছে না, এনজাইমগুলো মেইনলি দেখা যায় যে পাকস্থলীর মধ্যে চলে যাচ্ছে, অন্ত্রে চলে যাচ্ছে, সেখানে গিয়ে তারা মেইনলি কাজ করছে। সো এগুলো হচ্ছে বহিঃক্ষরা। ওকে, সো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। এই ভিডিওর মধ্যে তাহলে আমরা কি কি জানলাম? এন্ডোক্রাইন সিস্টেম সম্পর্কে জানলাম, রেচনতন্ত্র, জননতন্ত্র সম্পর্কে জানলাম, অঙ্গ এবং তন্ত্রের মধ্যেকার যে পার্থক্য বা অঙ্গতন্ত্র বলতে আসলে কি বোঝায় সেই জিনিসগুলো সম্পর্কে জানলাম।